টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। এখন আমি তোমাদের 5.1 অনুশীলনীর 21 ও 22 নং এই দুইটা অঙ্ক সমাধান করাবো। দেখো এই দুইটা অঙ্ক কিন্তু বাস্তবধর্মী অঙ্ক। তো দেখো প্রথমে আমরা এই অঙ্কটা সমাধান করব। একটি লঞ্চে যাত্রীর সংখ্যা 47, একটি লঞ্চে যাত্রীর সংখ্যা আছে হচ্ছে 47, মাথা পিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ। দেখো যে ব্যাপারটা, লঞ্চের ভিতরে কিন্তু কেবিন থাকে এবং ডেক থাকে, দুইটা পার্ট থাকে, একটা হলো কেবিন, একটা হলো ডেক। তো কেবিন হচ্ছে বলতে একটা রুমের মতো যে জায়গায় থাকা যায়, আর ডেক বলতে মনে করো যে বসে থাকা যায় বা বিছানা পেরে ঘুমানো যায়, ডেক হচ্ছে ওইটা। তো যারা মানে লঞ্চে ভ্রমণ করেছে তারা অবশ্যই জানো, বিশেষ করে তো এই বরিশালের মানুষরা অবশ্য ভালো জানে যে লঞ্চে তারা নিয়মিতই যায়। তো যাই হোক, আমাদের লঞ্চে যাওয়া খুব কম পড়ে, বাট আমি লঞ্চে উঠেছি। তো লঞ্চের দুইটা পার্ট থাকে, একটা কেবিন আর একটা হচ্ছে ডেক। তো দেখো বলা আছে একটি লঞ্চে যাত্রী সংখ্যা 47, মানে টোটাল যাত্রী সংখ্যা হচ্ছে 47, মাথা পিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ। কেবিন যেহেতু আলাদা একটা রুমের মতো, সুতরাং কেবিনের ভাড়া বেশি হবে, আর ডেক তো মনে করো যে এমনি একটা খোলা জায়গা, সুতরাং ডেকের ভাড়া কম। বলা আছে মাথা পিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ, মানে কেবিনের যা ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ। ডেকের ভাড়া মাথা পিছু 30 টাকা। যদি ডেকের ভাড়া মাথা পিছু 30 হয়, তাহলে কেবিনের ভাড়া কত হবে? দ্বিগুণ যেহেতু, তার মানে 2 × 30 মানে 60 টাকা। এবার মোট ভাড়া প্রাপ্তি 1680 টাকা হলে কেবিনের যাত্রী সংখ্যা কত? কেবিনের যাত্রী সংখ্যা বের করতে বলেছে। দেখো যে ব্যাপারটা, সেটা হলো যে একটা লঞ্চে টোটাল মানে যাত্রী আছে হচ্ছে 47 জন। এর মধ্যে বলা আছে যে কেবিনের মাথাপিছু ভাড়া আর ডেকের ভাড়ার হচ্ছে দ্বিগুণ। ডেকের মাথাপিছু ভাড়া, যদি মাথাপিছু বলতে একজনের মাথাপিছু ভাড়া যদি বলা আছে যে 30 টাকা হয়, এবং এতে যদি মোট ভাড়া প্রাপ্তি 1680 টাকা হয়, তাহলে কেবিনের যাত্রী সংখ্যা নির্ণয় করো। তাহলে প্রথমে মনে করে নিব যে, মনে করি কেবিনের যাত্রী সংখ্যা সমান x জন। অতএব ডেকের যাত্রী সংখ্যা, দেখো টোটাল একটা লঞ্চে যাত্রী আছে হচ্ছে 47। লঞ্চের দুইটা অংশ, মনে করো একটা কেবিন আর একটা হচ্ছে ডেক। তাহলে কেবিনের যদি যাত্রী সংখ্যা x হয়, তাহলে ডেকের যাত্রী সংখ্যা কত হবে? 47 - x। যদি কেবিনের যাত্রী সংখ্যা 20 জন হয়, তাহলে ডেকের যাত্রী সংখ্যা কত হবে? তার মানে 47 - 20। তো দেখো কেবিনের যাত্রী সংখ্যা ধরছি x, তাহলে অতএব ডেকের যাত্রী সংখ্যা হবে 47 - x জন। কেবিনের মাথাপিছু ভাড়া, দেখো মাথাপিছু বলতে বোঝায় হচ্ছে যে একজনের ভাড়া, মাথাপিছু বলতে একজনের ভাড়া বোঝায়। দেখো কেবিনের মাথাপিছু ভাড়া কত হবে? বলা আছে মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ। ডেকের ভাড়া মাথাপিছু হচ্ছে 30 টাকা। যদি ডেকের ভাড়া মাথাপিছু 30 টাকা হয়, তাহলে কেবিনের ভাড়া কত হবে? কারণ বলা আছে কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ। তার মানে আমার 2 × হবে হচ্ছে 30, 2 × 30 এত টাকা ইকুয়াল টু হবে হচ্ছে 60 টাকা। তার মানে দেখো কেবিনের মাথাপিছু ভাড়া পেয়েছে আমরা 60 টাকা, এবং ডেকের মাথাপিছু ভাড়া পেয়েছে হচ্ছে 30 টাকা। তাহলে কেবিনের যাত্রী থেকে প্রাপ্ত মোট ভাড়া, দেখো যে ব্যাপারটা, সেটা হলো যে কেবিনের যাত্রী সংখ্যা x এবং কেবিনের মাথাপিছু ভাড়া হচ্ছে 60 টাকা। এখন কেবিনের যদি যাত্রী সংখ্যা হতো 3 জন, তাহলে কেবিনের মাথাপিছু ভাড়া যদি 60 টাকা হয়, তাহলে কত টাকা বলো? মানে কেবিন থেকে মোট ভাড়া পাবে কত? কেবিন থেকে মোট ভাড়া পাবে হচ্ছে 3 × 60। কিন্তু কেবিনের যাত্রী সংখ্যা মনে করো যে আছে হচ্ছে x জন, আর কেবিনের মাথাপিছু ভাড়া হচ্ছে 60 টাকা। তাহলে কেবিনের যাত্রী থেকে মোট কত টাকা ভাড়া পাবে? সেটা হলো যে মানে যতজন সংখ্যাকে আমরা মাথাপিছু দ্বারা গুণ করব, তার মানে হবে হচ্ছে 60x টাকা। অতএব ডেকের যাত্রী থেকে প্রাপ্ত মোট ভাড়া সমান, দেখো যে ব্যাপারটা, আর ডেকের ভাড়া বলা আছে ডেকের মাথাপিছু ভাড়া হচ্ছে 30 টাকা। এখন যদি ডেকে যদি যাত্রী থাকে 10 জন, তাহলে কত টাকা উঠবে? 30 × 10 সমান হবে হচ্ছে 300 টাকা। কিন্তু এইখানে দেখো যে ব্যাপারটা, ডেকের যাত্রী সংখ্যা হচ্ছে 47 - x এবং ডেকের ভাড়া মাথাপিছু হচ্ছে 30 টাকা। তার মানে ডেকের যাত্রী থেকে মোট টাকা পাবে কত? সেটা হলো যে 47 - x × 30, তার মানে হবে হচ্ছে 30 × 47 - x টাকা। দেখো যে ব্যাপারটা আমরা কি করেছি, দেখো আমরা প্রথমে কেবিনের যাত্রী ধরে নিয়েছি x,
তাহলে ডেকের যাত্রী কত হবে? টোটাল যাত্রী হচ্ছে 47, তার মানে 47 মাইনাস এক্স জন। এখন দেখো কেবিনের মাথাপিছু ভাড়া কত, দেখো বলা আছে কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ, তাহলে কেবিনের ভাড়া কত হবে? ডেকের ভাড়ার দ্বিগুণ, ডেকের ভাড়া হচ্ছে 30, তার মানে 2 × 30 সমান হবে হচ্ছে কেবিনের মাথাপিছু ভাড়া। তাহলে কেবিনের যাত্রী থেকে প্রাপ্ত মোট ভাড়া কত হবে? দেখো কেবিনের যাত্রী সংখ্যা হচ্ছে এক্স, মাথাপিছু ভাড়া হচ্ছে 60, তার মানে হবে 60x টাকা। আর ডেকের যাত্রী থেকে প্রাপ্ত মোট ভাড়া কত হবে? যেহেতু ডেকের যাত্রী সংখ্যা হচ্ছে 47 মাইনাস এক্স, আর মাথাপিছু ভাড়া হচ্ছে 30 টাকা। দেখো মাথাপিছু ভাড়া দেওয়া আছে 30 টাকা, তার মানে 30 × 47 মাইনাস এক্স টাকা। তাহলে কেবিনের যাত্রী থেকে প্রাপ্ত মোট ভাড়া 60x টাকা, ডেকের যাত্রী থেকে প্রাপ্ত মোট ভাড়া এত টাকা। এখানে প্রশ্নে কিন্তু বলা আছে মোট ভাড়া প্রাপ্তি, টোটাল ভাড়া পেয়েছে হচ্ছে 1680, এইটা প্লাস এইটা ইকুয়াল টু হবে 1680। এখন আমরা এটা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে এক্স এর মান বের করব, বের করলে যেটা হবে সেটা হবে কেবিনের যাত্রী সংখ্যা। তার মানে আমরা এটা যদি ক্যালকুলেশন করি বা 60x প্লাস 30 আর 47 যদি গুণ করি, গুণ করলে হয় 1410, আর 30 আর মাইনাস এক্স গুণ করলে হবে হচ্ছে মাইনাস 30x ইকুয়াল টু 1680 বা 60x মাইনাস 30x সমান হয় হচ্ছে 30x ইকুয়াল টু 1680 মাইনাস 1410। দেখো এই 60x মাইনাস 30x সমান হয় হচ্ছে 30x, আর এটা প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস, তার মানে আমরা লিখতে পারি বা 30x ইকুয়াল টু, আমরা যদি বিয়োগ করি, বিয়োগ করলে আসে হচ্ছে 270। এখন আমরা বা এক্স ইকুয়াল টু পাই, দেখো 270 ভাগ 30, তার মানে যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখো অতএব এক্স ইকুয়াল টু পাই হচ্ছে 9। তার মানে যে ব্যাপারটা এক্সের মান 9 পেয়েছি, তাহলে লিখবো অতএব কেবিনের যাত্রী সংখ্যা সমান 9 জন। অতএব কেবিনের যাত্রী সংখ্যা 9 জন। দেখো অঙ্কটা সহজ অঙ্ক, বলা ছিল যে একটা লঞ্চে টোটাল যাত্রী সংখ্যা হচ্ছে 47, কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ, আর ডেকের ভাড়া যদি 30 টাকা হয় তাহলে বলা আছে যে মোট ভাড়া প্রাপ্তি হচ্ছে 1680 টাকা, হলে কেবিনের যাত্রী সংখ্যা কত? তো আমরা মনে করে নিয়েছি কেবিনের যাত্রী সংখ্যা সমান এক্স, তাহলে ডেকের যাত্রী সংখ্যা টোটাল যাত্রী সংখ্যা হচ্ছে 47, তাহলে 47 মাইনাস এক্স। আর কেবিনের মাথাপিছু ভাড়া কত? দেখো কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ, তার মানে ডেকের ভাড়া যেহেতু 30, তার মানে 30কে আমরা 2 দ্বারা গুণ করলে কেবিনের মাথাপিছু ভাড়া পাবো। তাহলে কেবিনের যাত্রী থেকে প্রাপ্ত মোট ভাড়া হবে হচ্ছে মাথাপিছু ভাড়া, কেবিনের মাথাপিছু ভাড়া হচ্ছে 60, আর কেবিনের যাত্রী হচ্ছে এক্স, তার মানে 60x টাকা। ডেকের যাত্রী থেকে প্রাপ্ত মোট ভাড়া হচ্ছে দেখো ডেকের ভাড়া হচ্ছে 30, আর 30 সাথে গুণ হবে ডেকের যাত্রী সংখ্যা হচ্ছে 47 মাইনাস এক্স, তার মানে 30 × 47 মাইনাস এক্স। তাহলে এটা হচ্ছে কেবিন থেকে প্রাপ্ত মোট ভাড়া, আর এটা হচ্ছে ডেক থেকে প্রাপ্ত মোট ভাড়া। তাহলে এই দুইটা ভাড়া যদি যোগ করি, যোগ করলে টোটাল টাকা হবে 1680। এবার ক্যালকুলেশন করলে আমরা এক্স ইকুয়াল টু পাবো, তার মানে এক্স হচ্ছে কেবিনের যাত্রী সংখ্যা। এখন আমরা পরের অঙ্কটা করাবো। মোট 120 25 পয়সার মুদ্রা ও 50 পয়সার মুদ্রায় মোট 35 টাকা হলে কোন প্রকারের মুদ্রার সংখ্যা কয়টি? দেখো যে ব্যাপারটা, এখন যদিও 25 পয়সার মুদ্রা এবং 50 পয়সার মুদ্রা পাওয়া যায় না, আমি যখন ক্লাস 10-এ পড়ি সেই সময় কিন্তু 5 পয়সার মুদ্রাও পাওয়া যেত, 5 পয়সার মুদ্রা, তারপর 10 পয়সার মুদ্রা, এগুলো পাওয়া যেত। এখন তো 25 পয়সা 50 পয়সার মুদ্রাও পাওয়া যায় না। হয়তো এক সময় জেনারেশন আসবে যে 1 টাকার মুদ্রা বা 5 টাকার মুদ্রা এগুলো পাওয়া যাবে না, হয়তো তখন 100 টাকার মুদ্রা পাওয়া যাবে। যাই হোক, তো দেখো বলা আছে মোট মানে মোট মুদ্রা আছে 120টি। এর মধ্যে মুদ্রার মধ্যে আছে 25 পয়সার মুদ্রা আছে এবং 50 পয়সার মুদ্রা আছে। এই টোটাল মুদ্রা মিলিয়ে টাকা হয় হচ্ছে 35 টাকা। তাহলে কোন প্রকারের মুদ্রার সংখ্যা কয়টি? তাহলে আমরা প্রথমে ধরে নেব যে মনে করি 25 পয়সার মুদ্রার সংখ্যা সমান এক্সটি, অতএব 50 পয়সার মুদ্রার সংখ্যা সমান, দেখো যে ব্যাপারটা সেটা হলো টোটাল মুদ্রা আছে হচ্ছে 120 আছে, তার মানে 25 পয়সার মুদ্রার সংখ্যা যদি 10টি হয় তাহলে 50 পয়সার মুদ্রা কত হবে? সেটা হলো যে 120 মাইনাস 10 হবে। এখন দেখো 25 পয়সার মুদ্রা হচ্ছে এক্সটি, তাহলে 50 পয়সার মুদ্রা কত হবে? 120 মাইনাস এক্স টি।
দেখো মুদ্রা আছে হচ্ছে 120টি। তো এর মধ্যে মুদ্রা আছে 25 পয়সার এবং 50 পয়সার। তাহলে 25 পয়সা যদি মুদ্রার সংখ্যা যদি এক্সটি হয়, তাহলে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত হবে? 120 মাইনাস এক্সটি। এখন দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমার টোটাল এই 120টি মুদ্রা মিলে আমার মোট টাকা হয় হচ্ছে 35 টাকা। তাহলে আমরা 35 টাকাকে পয়সাতে নিব, কারণ এখানে যেহেতু 25 পয়সা এবং 50 পয়সা মুদ্রার সংখ্যা ধরেছি, সুতরাং আমরা লিখতে পারি অতএব 35 টাকা সমান 35 গুণ 100 পয়সা হবে। কারণ দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা, তার মানে 35 টাকা সমান হবে 35 গুণ 100 পয়সা ইকুয়াল টু 3500 পয়সা। প্রশ্ন মতে দেখো, প্রশ্ন মতে কী হবে, আমার 25 পয়সার মুদ্রা আছে হচ্ছে এক্সটি, তার মানে 25 গুণ এক্স। আর 50 পয়সার মুদ্রা আছে হচ্ছে 120 মাইনাস এক্সটি, তার মানে 120 মাইনাস এক্স। দেখো 25 পয়সার মুদ্রা হচ্ছে এক্সটি, তার মানে এক্স গুণ 25 পয়সা। আর মানে 50 পয়সার মুদ্রা হচ্ছে 120 মাইনাস এক্সটি, তার মানে এর সাথে গুণ হবে 50। দেখো যে ব্যাপারটা সেটা হলো যে 25 পয়সার মুদ্রার সাথে, মানে 25 পয়সার মুদ্রার সংখ্যা হচ্ছে এক্স, এই মুদ্রার সংখ্যার সাথে আমরা 25 গুণ করছি। আর 50 পয়সার মুদ্রার সাথে, মুদ্রার সংখ্যার সাথে আমরা 50 গুণ করছি। গুণ করে যদি আমরা যোগ করি, যোগ করলে আমার টোটাল যে পয়সাটা সেটা হবে, টোটাল পয়সা হচ্ছে 3500 পয়সা, তার মানে ইকুয়াল টু লিখবো 3500 পয়সা। দেখো যে ব্যাপারটা সেটা হলো যে 25 পয়সার মুদ্রার সংখ্যার সাথে 25 গুণ করছি এবং 50 পয়সার মুদ্রার সংখ্যার সাথে আমরা 50 গুণ করছি। গুণ করে টোটাল এইটা আর এটা যদি আমরা যোগ করি, যোগ করলে টোটাল যে পয়সাটা সেটা পাওয়া যাবে। যদি ওইখানে বলা আছে 35 টাকা, টাকাকে আমরা পয়সাতে নিয়ে গেছি। কেন পয়সাতে নিয়ে গেছি? কারণ এগুলো আমরা পয়সাতে ব্যবহার করতেছি। যদি তুমি এইটা 25 পয়সার মুদ্রা এবং 50 পয়সার মুদ্রাকে যদি তুমি টাকাতে নিতে, সেক্ষেত্রে তুমি এখানে 35 টাকা ব্যবহার করতে পারতে। আমি তো এখানে যেহেতু পয়সা হিসেবে ব্যবহার করছি, সুতরাং এই 35 টাকাকে আমরা পয়সাতে কনভার্ট করে নিয়েছি। এখন আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে কি পাই দেখো, বা 25x প্লাস 50 আর 120 যদি গুণ করি তাহলে হয় হচ্ছে 6000, আর 50 আর মাইনাস এক্স গুণ করলে হয় মাইনাস 50x ইকুয়াল টু 3500। এখন আমরা এটা ক্যালকুলেশন করে এক্স সমান বের করব, তার মানে পাই বা 25x মাইনাস 50x সমান হয় মাইনাস 25x ইকুয়াল টু 3500। আর 6000 হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হবে হচ্ছে মাইনাস 6000। আমরা এখন ক্যালকুলেশন করব, বা মাইনাস 25x ইকুয়াল টু, আমরা যদি বিয়োগ করি মাইনাস 2500 হয়। উভয় পক্ষ থেকে মাইনাস আর মাইনাস বাদ দিতে পারি, বাদ দিলে বা 25x ইকুয়াল টু 2500 বা এক্স ইকুয়াল টু আমরা পাই হচ্ছে 2500 ভাগ হচ্ছে 25। অতএব এক্স ইকুয়াল টু আমরা পাই হচ্ছে 100। তার মানে এক্স হচ্ছে 25 পয়সার মুদ্রা, তার মানে লিখবো 25 পয়সার মুদ্রার সংখ্যা সমান এবং 50 পয়সার মুদ্রার সংখ্যা সমান। দেখো যে ব্যাপারটা 50 পয়সার মুদ্রার সংখ্যা হচ্ছে 120 মাইনাস এক্স, তার মানে লিখবো 120 মাইনাস এক্স, এক্স সমান হচ্ছে 100 সমান পাই হচ্ছে 20t। তার মানে দেখো যে ব্যাপারটা এত টি। দেখো আমরা 25 পয়সার মুদ্রার সংখ্যা পেয়েছি 100t এবং 50 পয়সার মুদ্রার সংখ্যা পেয়েছি 20t। এবার দুইটা যদি যোগ করো, 100 আর 20 যদি যোগ করি তাহলে টোটাল আমরা মুদ্রা পেয়েছি হচ্ছে 120t। দেখো অঙ্কটা সহজ একটা অঙ্ক, যদি একটু বুঝো তাহলেই পারবে। দেখো যে ব্যাপারটা বলা আছে, টোটাল মুদ্রা আছে হচ্ছে 120t, এর মধ্যে মুদ্রার মধ্যে 25 পয়সার মুদ্রা আছে এবং বাকিগুলা 50 পয়সার মুদ্রা। তো দেখো বলা আছে যে এই 25 পয়সা এবং 50 পয়সার মুদ্রা মিলে হচ্ছে টোটাল 35 টাকা হয়। তাহলে কোন প্রকারের মুদ্রা কয়টি আছে?
তো আমরা প্রথমে ধরে নেব যে মনে করি 25 পয়সার মুদ্রার সংখ্যা সমান এক্স, তাহলে অতএব 50 পয়সার মুদ্রা সমান কত হবে 120 মাইনাস এক্স টি। তাহলে আমরা এই 35 টাকাকে আমরা পয়সাতে নিয়েছি। তাহলে দেখো আমরা এই মুদ্রার সংখ্যা 25 পয়সার মুদ্রার সংখ্যার সাথে আমরা যদি 25 গুণ করি তাহলে টোটাল কত পয়সা সেটা পাবো। 50 পয়সার মুদ্রার সাথে আমরা যদি 50 গুণ করি তাহলে আমরা টোটাল মুদ্রার সংখ্যা পাবো। এখন দেখো যে ব্যাপারটা এইটা এবং এইটা যদি আমরা যোগ করি, যোগ করলে টোটাল কত পয়সা সেটা পাবো। যদিও আমার প্রশ্নে দেওয়া আছে 35 টাকা, আমরা টাকাকে পয়সাতে নিয়েছি। এবার ক্যালকুলেশন করে এক্স সমান পেয়েছি, যেটা এক্স সেটা হচ্ছে 25 পয়সার মুদ্রা। এবার এক্সের মান এখানে বসালে আমরা 50 পয়সার মুদ্রার সংখ্যা পাবো। তো দেখো যে ব্যাপারটা এই অঙ্কটা আরও একটু বড় করে করা যায় বা আরও আরেকভাবে করা যায়। সেটাও যদি আমরা এইখানে যে ব্যাপারটা সেটা হলো যে এখানে আমরা তো পয়সাতে ব্যবহার করছি, যদি টাকাতে ব্যবহার করতাম তাহলে একটু বড় হতো। তবে তুমি যেভাবেই অঙ্ক করো কোনো সমস্যা নাই। একই অঙ্ক কয়েকটা নিয়মে করা যায়, যে নিয়মে তোমার ভালো লাগে সে নিয়মে করলেই হবে। এখনকার পর্ব এখানে শেষ করছি, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই।